দর্শক, আসসালামু আলাইকুম। আমেরিকা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন মারিয়াম বেগম তুলি, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং মনোনয়ন প্রত্যাশী, পটুয়াখালী ৪ আসনে জাকের পার্টি। মরিয়ম আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপা, এখন আমেরিকাতে ঠিক সময় কয়টা বাজে? এখন রাত 12টা 30। 12টা 30। জি। দর্শক, আমেরিকা থেকে মরিয়ম আপা আমাদের সাথে যুক্ত হয়েছে। তার সাথে আজকে তার নির্বাচনী আসন নিয়ে, তার রাজনীতিতে পদার্পণ নিয়ে আলোচনা থাকবে এবং আপার কাছ থেকে বাংলাদেশের বর্তমান রাজনীতি প্রেক্ষাপট নিয়ে আলোচনা হবে। আপনারা যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং আগামীতে হবেন, সকলের কাছে একটি অনুরোধ থাকবে, সেটা হলো আমাদের আজকে লাইভটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং মরিয়ম আপার বক্তব্য আলোচনাগুলো সম্পূর্ণ আপনারা শুনবেন ইনশাল্লাহ। মরিয়ম আপা, জি, রাজনীতিতে আপনার পদার্পণ কত সাল থেকে? আমি বেসিক্যালি পারিবারিক সূত্রে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের, বাট আমার জাকের পার্টিতে পদার্পণ আমি 2020-এ। 2020-এ এমনিতে আমি যখন দরবারে যাই 2015 সাল থেকে, তারপরে পার্টিতে জয়েন করি। যুব আইনজীবী ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং আইনজীবী ফ্রন্ট, যেটা আমাদের জাতীয় পার্টির, সেটার বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। আপা, আমি প্রথমে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনি তো এখন আমেরিকাতে রয়েছেন, তাহলে জি, বাংলাদেশের নির্বাচনের সময় আপনি কিভাবে সংযুক্ত হবেন? আমি ইনশাল্লাহ জানুয়ারির ফার্স্ট উইকে বাংলাদেশে আসতেছি। নির্বাচনের আমার তফসিল ঘোষণা হলে আপনি চলে আসবেন। তফসিল ঘোষণা যদি ডিসেম্বরে হয় তাহলে আমি জানুয়ারি ফার্স্ট উইকে আসবো, আর যদি তফসিল ঘোষণা ডিলে হয় তারপর আমি জানুয়ারি, যেহেতু আমি অলরেডি ডিসাইড করে ফেলেছি যে জানুয়ারি ফার্স্ট উইকে আমি বাংলাদেশে যাব, তো এটা ডিসাইডেড। জাকের পার্টি যদি আপনাকে মনোনয়ন দেন, আপনি আপনার আসনে মানুষের জন্য আপনি কি কি কাজ করতে চান? 113 পটুয়াখালী 4 আসন বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আসন। আমার এই আসন নিয়ে অনেক পরিকল্পনা আছে। তো সেই এই আসন নিয়ে আমার দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলতে গেলে আমি একটা ছোট্ট একটু গল্প বলি আমার ব্যক্তি জীবনের। আমি যখন ক্লাস 9 বা 10 এ পড়ি, তখন আমাদের আগের সময়ের যে দেখা গেছে যে আমাদের উপজেলা ভিত্তিক স্কুলগুলোতে আমি খেলপড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম। তো আমাদের পটুয়াখালী ডিস্ট্রিক্টের একজন শিক্ষা অফিসার এসেছিলেন আমাদের স্কুলে। তো তখন পরিদর্শনে আসে। সো আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে তাদের এইম ইন লাইফ জানতে চায়। আমি আমার অবচেতন মনে ওই সময় আমি একটা কথা বলেছিলাম যে, কলাপাড়া আসনটা এমন একটা গুরুত্বপূর্ণ আসন। এই আসনে যেমন কুয়াকাটা একটা সি বিচটা অত্যন্ত উম গুরুত্বপূর্ণ, এবং এই সি বিচটার কিছু বৈশিষ্ট্য আছে। সেটা হচ্ছে আপনি একই জায়গায় দাঁড়িয়ে সূর্যোদয়, সূর্যাস্ত দেখতে পারবেন। এই সি বিচটাকে যদি পরিকল্পনা মাফিক আন্তর্জাতিক মানসম্পন্ন একটা পর্যটন শিল্প এরিয়া তৈরি করা যায়, তাহলে একটা সময়ে বাংলাদেশের 1/3 বা 50% বাজেট সাপোর্ট দেওয়া সম্ভব। আজ থেকে আমি 97 ব্যাচ, 97 আমার এসএসসি, 99 আমার এসএসসি। তো সেই ২০-২৫ বছর আগে বলা একটা কথা আজকে কিন্তু বাস্তবতা। যেমন বাংলাদেশের মধ্যে একমাত্র এত ছোট একটা উপজেলা, অথচ এতগুলো মেগা প্রজেক্ট চলছে। যেখানে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, পায়রা উম বন্দর, সাবমেরিন ল্যান্ডিং স্টেশন, অনেক পরিকল্পনা। সো এটাকে যদি বাস্তবায়ন করা যায় তাহলে এই আসন বাংলাদেশের অন্যতম একটা, শুধু গুরুত্বপূর্ণ না, এটাকে একেবারে বলা যায়, মানে বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট রিসোর্সেবল এরিয়া হিসেবে এটাকে স্থাপন করা সম্ভব, যদি সঠিক নেতৃত্ব থাকে, যদি যদি সঠিক পরিকল্পনা থাকে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে বিগত 54 বছরে যে ধারাবাহিকতা চলছে, সেটা হচ্ছে আমরা সবাই জানি কি হয়। এদেশের রাজনীতি এদেশের মানুষের জন্য হয় না। রাজনীতিবিদরা মানুষের জন্য রাজনীতি করে না, নিজেদের জন্য রাজনীতি করে। প্রতিটা নির্বাচনের নির্বাচনের আগে রাজনীতিবিদরা
সাধারণ মানুষের কাছে যায়, ভোট চায়, তারা যে কথাগুলো তখন বলে, যে প্রতিশ্রুতিগুলো তখন দেয়, সেই প্রতিশ্রুতিগুলো দেখা যাচ্ছে যে 95% বাস্তবায়ন হয় না, তারা করে না। তারা কোন কাজে নিয়োজিত হয়? তারা নিয়োজিত হয় টেন্ডারবাজি, তারা নিয়োজিত হয় দুর্নীতি, তারা নিয়োজিত হয় নিজেদের যে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য যে ধরনের কাজগুলো করার দরকার হয় সেই কাজগুলোই করে। কিন্তু আমাদের জাকের পার্টি প্রতিষ্ঠার পরে আজকে 36 বছর আমরা আমরা আমাদেরকে তৈরি করেছি। আমরা নিভৃতে থেকে আমরা মানবতার সেবা করেছি। আমরা নিজেদের ত্যাগ, নিজেদের শ্রম, নিজেদের সততা আদর্শের যে শিক্ষা, এটা একমাত্র বাংলাদেশে জাকের পার্টি চেয়ারম্যান মহোদয় খাজা মোস্তফা আমির ফয়সাল আমাদেরকে তৈরি করেছে ওইভাবেই। কিন্তু আজকে আমাদের সময় এসেছে, বর্তমান বাস্তবতায় বাংলাদেশের যে অবস্থা, যে সিচুয়েশন, রাজনৈতিক বলেন, আপনার ভূ-রাজনৈতিক যে একটা সিচুয়েশন, বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দেশটা এমন একটা জায়গায় পড়েছে, আমাদের খুব ছোট একটা দেশ, মাত্র ৫৪,০০০ বর্গ মাইলের একটা দেশ। এই দেশটার উপরে আপনার প্রত্যেকটা পরাশক্তির নজর। কেন নজর? এই একটা মাত্র দেশ, এত ছোট একটা দেশ, এত মানুষের একটা দেশ, এ দেশটাকে নিয়ন্ত্রণে কেন নিতে যাচ্ছে? অনেক কারণ আছে। আমাদের যে ভূগর্ভস্থ রিসোর্স, এই রিসোর্স বলতে গেলে অনেক অনেক সমৃদ্ধশালী। এই রিসোর্সকে যদি আমরা ইউটিলাইজ করতে পারি, আমাদের বর্তমান বাংলাদেশের যে অবস্থা আছে এর থেকে কয়েকশো গুণ বেটার অবস্থা আমরা নিতে পারি এই দেশটাকে। কিন্তু তার জন্য দরকার সততা, আদর্শ, মেধা, এ- এবং সর্বোপরি একজন ভালো মানুষের শাসন দরকার, যে দেশকে সামনে আগানোর জন্য যারা নেতৃত্বে যারা আসবে তাদেরকে সততা তো সৎ তো হতেই হবে। না হলে তো, যেমন এর আগে অনেকে অনেক ধরনের প্রতিশ্রুতি দিয়েছে আমার উপজেলাকে গড়ে তুলবে, এমনও প্রতিশ্রুতি দিয়েছে, নিতে আসেনি, দিতে এসেছি। কিন্তু দেখা গেছে তারপরে কিছুই দিতে পারে না এলাকার মানুষকে। বরঞ্চ যে এই যে মেগা প্রকল্পগুলোতে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, দেখা গেছে এর 60% চলে গেছে নেতাদের পকেটে। এই রাজনীতি থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্যই আমাদের এই সংগ্রাম। আমরা যাকে পার্টি করি, আমরা নিজেদের পরিশ্রম, আমাদের নিজেদের সততা, আদর্শ এবং আমাদের মেধা দিয়ে উপার্জিত যে অর্থ, সেটা দিয়ে আমরা পার্টি পরিচালনা করি। আজকে 36 বছরে জাকের পার্টির কোনো নেতাকর্মী সম্পর্কে একটা অভিযোগ, আমাদের জাকের পার্টির কোনো নেতাকর্মী একটা খুন করছে, দুর্নীতি করছে, কোনো বাস ভাঙচুর করছে, কোনো অরাজকতা করছে, দেশের ক্ষতি করেছে, মানুষের সম্পদ নষ্ট করেছে, এরকম কোনো রেকর্ড আমাদের জাকের পার্টি নেই। So, বর্তমান বাংলাদেশের এই যে একটা আন্দোলন সংগ্রাম গেল, এখান থেকে উত্তরণের পরে এই তরুণদের কাছে যে প্রত্যাশাটা এই দেশের মানুষ করেছিল, এই তরুণরাও হতাশ করেছে এই জাতিকে। এই তরুণরা বিগত 54 বছরের যে প্রতিহিংসার রাজনীতির যে ধারাবাহিকতা ছিল, তার থেকে এরা আরো কয়েকশো গুণ বেশি, তাদের ভেতরে প্রতিহিংসাটা আরো বেশি। আমি মাঝে মাঝে ভাবি যে আমাদের এই জেনারেশনকে বলা হয় জেনজেড, যারা প্রযুক্তিকে এত হাম, সহজভাবে পেয়েছে, যে সারা বিশ্ব যেখানে প্রযুক্তিকে ইউজ করে, আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইউজ করে, বলতে গেলে এখন মঙ্গল গ্রহে কিভাবে বসবাস করা যায় সেই প্রযুক্তি ডেভেলপ করছে। আর আমাদের দেশের তরুণরা কি করছে? আমাদের দেশের তরুণরা যেখানে ভালো কিছু জাতিকে উপহার দেবে, দেশকে এগিয়ে নিয়ে যায়, সেখানে তারা শিল্প সংস্কৃতি, আমাদের মুক্তিযুদ্ধ, 1971 সালে আমাদের স্বাধীনতার যত অর্জন, সেগুলো তারা ধূলিসাৎ করে দিচ্ছে। এগুলো তো এদের কাছ থেকে এই জাতি আশা করেনি। এই তরুণ প্রজন্মর উচিত ছিল এই এই দেশটাকে সামনের দিকে আগায় নিয়ে যায়। আমরা আশা করেছিলাম যে এই তরুণ নেতৃত্ব সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাবে, বাট আমরা সবাই আশা হতো এদের কাছে। এই যে তরুণ প্রজন্মকে নিয়ে আমার সব থেকে বড়, আমি যদি পার্লামেন্ট মেম্বার হই, আমি এই তরুণ প্রজন্মকে কাজে লাগানোর জন্য শুধু একজন পার্লামেন্টেরিয়ারের পক্ষে সম্ভব, এটা টোটাল সরকারকে এই ব্যাপারে কনসার্ন হতে হবে। কারণ হচ্ছে আমাদের এই তরুণ প্রজন্ম একটা
বিপদগ্রস্ত তরুণ প্রজন্ম, এরা একটা বিভ্রান্ত প্রজন্ম বলা যায় একরকম। এরা রাজনৈতিক, এদের কোনো দর্শন নেই, এদের রাজনৈতিক কোনো দর্শন নেই। এরা হলো আপনার এদেরকে এদেরকে জাতির জন্য কাজে লাগানোর জন্য এদেরকে তৈরি করতে হবে। এদের ভেতর থেকে এই যে প্রতিহিংসা এদের ভেতরে ঢুকেছে, এখান থেকে এদেরকে বের করতে হবে। এর জন্য এদের কনসাল্টিং দরকার। এদেরকে কনসাল্টিং করে আমাদেরকে এই দেশের জন্য এদের মেধাকে কাজে লাগাইতে হবে। এদের ভেতরে এদের প্রজ্ঞা আনতে হবে, এদেরকে সততা আদর্শে আনতে হবে। আদারওয়াইজ এই দেশের কোনো ভবিষ্যৎ নেই। আপনার পুরো একটা জেনারেশন যখন বিপথে চলে যাবে, আপনার সেই দেশের কোনো ভবিষ্যৎ নেই। তো এবং এই দেশে এখন যে পরিমাণ অরাজকতা হচ্ছে, যে পরিমাণ মাদকাসক্ত, এবং গত 54 বছরের যে রক্তের রাজনীতি, তার যে ধারাবাহিকতা 2025 সাল পর্যন্ত, এইখান থেকে এই দেশকে সামনে আগাতে হলে আপনার রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে। শুধু কোনো একজন কনস্টিটিউশনের একজন এমপি প্রার্থী বা একজন এমপির পক্ষে কখনোই সম্ভব। তো আমার সেই ক্ষেত্রে আমার একটা পরিকল্পনা আছে, যদি আমি নির্বাচিত হই, আমি এদেরকে ফার্স্ট এই আমার আসনের যে তরুণ যে ভোটাররা আছে, আমি আগে তাদের কাছ থেকে আমি জানবো তাদের চাওয়াটা কি, তারা কি করতে চায়। কারণ দেখা যাচ্ছে আমাদের এই বর্তমান সময়ে পরিবার থেকেও বা ছেলে মেয়েদেরকে ওইভাবে গাইডেড করা হয় না, যার কারণে এই প্রজন্মটা পুরোটাই বিভ্রান্ত। এরা যেমন এদের যে রাজনীতির যে শিষ্টাচার, এটা তো একেবারে ধ্বংস হয়ে গেছে এই দেশে। এদের এখন এখান থেকে আমাদেরকে উত্তরণের জন্য অনেক অনেক পরিকল্পনা মাফিক ভাবে আগাতে হবে। সো সেই হিসাবে আমি চাই, যেহেতু আমি 2022-এ আমার এখানে আমেরিকাতে আসার পরে আমি এখানে এসে আবার মাস্টার্স করেছি আইটির উপরে। আমার পরবর্তী পরিকল্পনা হচ্ছে আমি পিএইচডি করব। ইন দ্য মিন টাইম আমি আরেকটা কোর্স করতেছি। তো বিশ্ব বিশেষ করে আমেরিকা তো সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করে বলতে গেলে, কারণ এটার পেছনে অনেক কারণ আছে। কারণ এত বেশি ইন্টেলেকচুয়াল পার্সন সারা বিশ্ব থেকে এখানে আসে, যা স্বাভাবিকভাবে, হ্যাঁ, আমেরিকার কিছু বিষয় আছে, কর্তৃত্ব করতে গিয়ে কিছু কাজ করে যেগুলো অন্য দেশের জন্য ক্ষতিকারক হয়। কিন্তু আপনি একটা জিনিস দেখেন, একটা রাষ্ট্র পৃথিবীর সমস্ত রাষ্ট্রকে কন্ট্রোল করে, নিশ্চয়ই তার সেই মেধা, সেই যোগ্যতা এবং সেই রিসোর্স আছে বলেই করতে পারে। নাহলে কেন? যেমন আমাদের দেশে আমাদের প্রাকৃতিক রিসোর্স আছে, বাট আমাদের দেশের প্রজন্ম মেধাকে কাজে লাগায় না। তার আমাদের দেশের প্রজন্ম থেকে মধ্যে নতুন প্রজন্ম যারা ইয়াং ভোটার, যারা, আমি তাদেরকেই বেশি বেশি মিন করতেছি, যেহেতু আমাদের পরে তাদের হাতে দেশের নেতৃত্ব যাবে। সো আমার আমার যে এদেরকে গোছানোর জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এদেরকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এদেরকে ট্রেনিং এর মাধ্যমে উপযুক্ত করতে হবে। তার জন্য আগে এদের কাছ থেকে জানতে হবে তোমরা কি চাও। সো আমাদের এই বিষয়গুলো আমাদের আমার আমার পরিকল্পনার মধ্যে আছে। আর আমার সবচেয়ে বড় কথা হচ্ছে আমি দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, এটা ফ্রম মাই লাইফ টাইম। আমার লাইফে আমি আমার লাইফে আমি দুর্নীতিকে কোনো সময় স্থান দেইনি। এই হিসেবে দুর্নীতির ব্যাপারে আমার জিরো টলারেন্স। আর আপনার আর কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন। সো জি আপু, অনেক প্রশ্ন আছে, আপনি শেষ করেন, আপনি একটা শেষ করবেন, আমি আরেকটা প্রশ্ন করবো আপনাকে। তো তারপরে আমি আমার জীবনে আপা এখানে আপনাকে বলে রাখি যে গত প্রায় 3 থেকে 4টি নির্বাচনে তরুণরা কিন্তু ভোট দিতে পারেনি, বিশেষ করে 2001 সালের পর থেকে। তো 2001 সাল থেকে 25, এখন 25 চলমান, 26-এ নির্বাচন হচ্ছে। এর মাঝে কিন্তু 2001 সালে যাহারা জন্মগ্রহণ করেছে অলরেডি তাহারা ভোটার, কিন্তু এই 3-4টি নির্বাচনে কিন্তু তারা কখনোই ভোট দিতে পারেনি। আর ভোট দেওয়ার সুযোগও হয়নি, কারণ ভোট কেড়ে নেওয়া হয়েছে বিগত নির্বাচনগুলোতে। তো এই যে জাকের পার্টি বলে থাকে যে তারুণ্যের ভোট বা তারুণ্যের প্রথম ভোট জাকের পার্টিতে হোক, তারুণ্যের প্রথম ভোট গোলাপ ফুলে হোক।
তো তারুণ্যদের নিয়েই আপনার আলোচনাটা একটু বিস্তৃত করবেন। তারুণ্যের বিষয়ে আপনি কি কি কাজ করতে চান, তারুণ্যদের আপনার কারিগরি শিক্ষা, এই সমস্ত বিষয় নিয়ে কিছু আলোচনা রাখেন। হুম। তরুণদেরকে প্রস্তুত করতে হলে অবশ্যই তাদেরকে কারিগরি শিক্ষা, এটা হচ্ছে যার যতটুকু সক্ষমতা আছে। আপনার যদি একজন মানুষের সক্ষমতা থাকে উম, একটা প্লেন চালানোর, তাকে আপনার পাইলটের ট্রেনিং দিতে হবে। একজনের সক্ষমতা থাকে যদি সে ভালো অ্যাডভোকেট হতে চায়, তাকে সেই অ্যাডভোকেট কিভাবে হবে সেই পথটা তাকে দেখাই দিতে হবে। যেহেতু আমি একজন অ্যাডভোকেট আপু, বা আমি আরেকটু একজন কথা আপনার বিজনেস। সাথে শেয়ার করে, হ্যাঁ। আপু আপনার জি। কথার মাঝে আরেকটু কথা আমি শেয়ার করে রাখি। হুম। যে আমরা দেখতে পাই বাংলাদেশের লেখাপড়া শেষ করার পরেই বাংলাদেশের মেধাবী ছাত্রগুলো বাংলাদেশে থাকতে চায় না, বিদেশে চলে যায় আরো উচ্চশিক্ষা করার জন্য। কিন্তু বিদেশে যাওয়ার পর তারা বাংলাদেশে আবার আসতে চায় না, তারা হুম। বিদেশেই সেটেল হতে চায়। হুম। এই বিষয়টা নিয়ে একটু আলোচনা রাখবেন। আচ্ছা, এটার একটা সবচেয়ে বড় কথা কারণ হচ্ছে যেটা আপনার প্রতিটা মানুষ চায় তার জীবনের একটা নিরাপত্তা, একটা নিশ্চিত লাইফ, একটা সচ্ছল জীবনযাপন, রাইট? আপনি যদি আপনার নিজের দেশে সেই সুযোগটা তৈরি করে দেন, তাহলে কেন মেধাবীরা বিদেশে যাবে? আমাদের দেশে তো কোনো রিসার্চ নেই। আমাদের দেশের সব থেকে বড় সমস্যা যেটা আপনার প্রতিটা সেক্টরে, যেমন আমার এখানে আমেরিকায় আমি যে ইউনিভার্সিটিতে পড়েছি বা আমি অন্য আরো 10টা ইউনিভার্সিটিতে দেখেছি, প্রতিটা ইউনিভার্সিটিতে রিসার্চের সুযোগ আছে। আপনার যারা মেধাবী, যারা যারা তাদের একটা যারা পড়াশোনা করতে চায় তাদের একটা ইয়া থাকে যে আমি রিসার্চ করব আমার ভবিষ্যৎটাকে আরো ডেভেলপ করার জন্য। সেই ক্ষেত্রে আমাদের শিক্ষা ব্যবস্থাকেও গুরুত্ব দিতে হবে। শিক্ষা ব্যবস্থা এমন পরিবর্তন করতে হবে, আমাদের রিসার্চ বেসড ইউনিভার্সিটি তৈরি করতে হবে। আমাদের কারিগরি শিক্ষা, আমাদের যে প্রতিটা সেক্টরকে, বাংলাদেশটা তো পুরো ড্যামেজ হয়ে গেছে বলা যায় একরকম। এই দেশটাকে আপনার নতুন করে গড়তে হলে প্রচুর কাজ করতে হবে। দেশটা একে তো রাজনীতিবিদদের দুর্নীতির কারণে অর্থনীতি ধ্বংস, রাজনীতিবিদদের লাঠিয়াল বাহিনী তৈরি করার কারণে তরুণ প্রজন্মের মানসিকতা নষ্ট করে দিয়েছে। দিয়েছে এখান থেকে এই প্রজন্ম, বিশেষ করে বর্তমানে যাদের বয়স 18 থেকে 30, এরাই তো হচ্ছে একটা মেজরিটি পার্সন। 18 থেকে 30 পর্যন্ত যাদের বয়স, দেখা যাচ্ছে যদি বাংলাদেশে 18 থেকে 30 পর্যন্ত যাদের বয়স আহ, আহ, 2 কোটি বা 3 কোটি হয়, এটা মাস পিপল। এই মাস পিপল কমপ্লিটলি দিগ্ভ্রান্ত। এদের সামনে কোনো আদর্শ নেই, এদের সামনে কোনো পরিকল্পনা নেই, এদের সামনে কোনো, যারা ব্যক্তি উদ্যোগী, যারা চেষ্টা করে নিজের আর যারা পরিবার যাদের সচেতন, তারা চেষ্টা করে করে হয়তো নিজের মতো করে কিছু করে, কিন্তু রাষ্ট্রের এদের প্রতি কোনো দায়িত্ব নেই। এই জায়গাটাকে আমাদের গুরুত্ব দিতে হবে এখান থেকে। যেমন হ্যাঁ, বিশ্বের অন্যান্য কান্ট্রিতে যার যার মেধা অনুযায়ী সে যাবে, কিন্তু আমাদের মেধাগুলোকে আবার দেশে ফেরত নিয়ে আনার মতো সুযোগ তৈরি করতে হবে। প্রতিটা মানুষ চায় তার দেশের জন্য কিছু করতে। যেমন আমার যে পরিকল্পনাটা, আমি আমেরিকাতে এসেছি 2022-এ। আমার টার্গেটই ছিল আমি পিএইচডি কমপ্লিট করে দেশে ব্যাক করব, কারণ আমি আমার দেশের বাইরে থাকবো না। কিন্তু মাঝে মাঝে এখন যে গত 24-এর এই সিচুয়েশন, বর্তমান দেশের সিচুয়েশন, আমিও মাঝে মাঝে ভাবি যে কেন যাব, এই দেশে কি আছে। আপা, আমি একটু আপনাকে মানে পিছনের কিছু কথা শেয়ার করি। জি, যে বলেন। আপনি অবগত রয়েছেন যে চট্টগ্রামে হয়তো কিছু বছর পূর্বে একটি হুম। ছেলে বা একটি যুবক পানি দ্বারা গাড়ি চালানোর মানে উদ্ভাবন করেছিল। হুম। তেলবিহীন পানি দিয়ে গাড়ি চলবে। বাংলাদেশে হুম। অগণিত যুবক এই যে প্লেন বা হেলিকপ্টার কিন্তু তৈরি করেছে, তারা আকাশে উড়িয়েছে, দেখেছি, আমি কিন্তু দেখেছি। তাদেরকে কোনো সাপোর্ট দেওয়া হয়নি। এখন হুম। যদি এই সমস্ত ছেলেদেরকে বিদেশে নিয়ে যায় বা চীনে নিয়ে যায় এই সমস্ত মেধাবী যুবকদেরকে, তাহলে কি আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি না? অবশ্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমি সেটাই বললাম। এই জন্য রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে। রাষ্ট্রকে প্রয়োজনে, আমি একটা পরিকল্পনার কথা এখানে শেয়ার করতে পারি, আমার ব্যক্তিগত পরিকল্পনা। যদি আমি সুযোগ পাই দেশের জন্য কাজ করা, তাহলে আমি যেটা করব যে যে আমাদের দেশের যে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় আছে,
যে যারা আইটি উপরে যারা কাজ করে, যে পৃথিবীটা এখন বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। আপনি যদি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে যুগে 30 বছর আগের পরিকল্পনা নিয়ে আগান, কখনোই একটা রাষ্ট্রকে আপনি সে বিশ্বের সাথে তাল মেলাতে পারবেন না। তো সেই ক্ষেত্রে প্রতিটা সেক্টরে একটা রিসার্চ বেস, ইউনিভার্সিটি বলেন, রিসার্চ বেস সাবজেক্ট নিতে হবে। সো এই ধরনের পরিকল্পনাগুলো গভর্নমেন্টকে নিতে হবে, শুধু একজন ব্যক্তি উদ্যোগে কখনো এটা সম্ভব না। আপনার আমাদের দেশে প্রায় 48টার মতো মন্ত্রণালয় আছে, প্রতিটা সেক্টরেই আপনার একটা নতুন প্রজন্মকে টার্গেট করে আপনাকে পরিকল্পনা নিতে হবে, প্রজেক্ট নিতে হবে রাষ্ট্রের অর্থায়নে। কারণ আমাদের দেশের বর্তমান সিচুয়েশনে অনেকের অর্থনৈতিক অবস্থা এমন অবস্থায় নেই যে সে কোনো নিজ উদ্যোগে কিছু করবে। রাষ্ট্রের রাষ্ট্রকে সেই দায়িত্ব নিতে হবে। সো সো আমাদের আমি এটুকু বলতে পারি, জাকের পার্টি যদি ক্ষমতায় আসে, তাহলে আমার যে পরিকল্পনাগুলো আছে আমি সেগুলো বাস্তবায়ন করার জন্য আমার 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 পার্টির চেয়ারম্যান এবং আমার পার্টির ভাইস চেয়ারম্যান ডক্টর খাজা উম, সাইম আহমেদ ফয়সালের সাথে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। এবং তো আমাদেরকে উম, দেখতে হবে আসলে যে আমরা যাচ্ছিটা কোথায়, এই প্রজন্মকে আমরা কি আসলে কি কোনো দিক নির্দেশনা দিতে পারতেছি, নাকি এদেরকে শুধু আমরা নিজেদের স্বার্থে রাজনীতিবিদরা শুধু ব্যবহার করতেছি। তো এটাই হচ্ছে আমার পরিকল্পনা, যে আমার মূল টার্গেটটা এই হচ্ছে নতুন প্রজন্মকে মানসিক নৈতিকতা, মেধা এবং সততা, আদর্শ, আগে এদেরকে এই পথে আনতে হবে। এই যে ধ্বংসাত্মক পথে এরা চলে গেছে, এইখান থেকে ফিরাই আনার জন্য আগে তাদের কনসাল্টিং করতে হবে। জি। এইটা এই এই দায়িত্বটা রাষ্ট্রকে নিতে হবে, কারণ হচ্ছে এরা আমাদেরই সন্তান, এরা জি। আমাদের ছোট ভাই। এদেরকে এইভাবে তো ধ্বংসের পথে ছেড়ে দেওয়া যায় না। জি। আপা, আমাদের দেশে প্রাইমারি থেকে ভার্সিটি লেভেল মানে রাজনীতি ঢুকে গিয়েছে বিদ্যালয়গুলোতে, প্রাইমারি থেকে ভার্সিটি পর্যন্ত। তো আপনি আমেরিকাতে রয়েছেন, এরকম উন্নত কান্ট্রি গুলোতে কি ঠিক একই ভাবে হুম। ভার্সিটি লেভেলে বা এ- এ- প্রাইমারি থেকে মানে প্রাইমারি রাজনীতি ঢুকে গিয়েছে, যার যার যখন যে দল ক্ষমতা থাকে তারা তাদেরকে ব্যবহার করছে? এ ব্যাপারে আপনি ভালো অবগত রয়েছেন আমার চেয়ে। না, এই সুযোগ উন্নত রাষ্ট্রে নেই। উন্নত রাষ্ট্রের কোনো রাজনীতিটা যার যার ব্যক্তিগত চয়েস, এখানে কারো পেছনে আপনি বাংলাদেশে আমাদের দেশের যে সিচুয়েশন, রাজনীতিবিদরা যেভাবে মোটিভেট করে, এটাকে মোটিভেট বলা যায় না, একে ডিমোটিভেট বলা যায়। কারণ হচ্ছে এরা তো নিজেদের স্বার্থে ইউজ করার জন্য স্টুডেন্ট স্টুডেন্ট লিডারশিপ প্রতিটা জায়গায় আছে, কিন্তু এরকম ধ্বংসাত্মক স্টুডেন্ট লিডারশিপ কোথাও নেই পৃথিবীর, আমি অন্তত। মানে আহ, আমি জানতে চাচ্ছিলাম যে এই যে শিক্ষাঙ্গনে প্রাইমারি থেকে ভার্সিটি শিক্ষাঙ্গনে হুম, রাজনীতি চর্চার কারণে যে মানে যারা মেধাবী তারা মেধাবী হতে বাধাগ্রস্ত হচ্ছে কিনা? কারণ আমরা ভার্সিটি লেভেলে দেখতে পাই যে লেখাপড়া অবস্থায় যারা এই যে রাজনীতির সাথে সক্রিয় থাকে, তারা কিন্তু রাজনীতি চর্চা করতে গিয়ে, আমি যারা ব্যক্তিগত মনে করি রাজনীতি চর্চা করতে গিয়ে তাদের কিন্তু যে মেধাকে বিকশিত করার ক্ষেত্রে তারা বাধাগ্রস্ত হচ্ছে, হুম, হচ্ছে কিন্তু। মারা যাচ্ছে, মারা যাচ্ছে, মামলা খাচ্ছে, জেলে যাচ্ছে। এবং হুম, সরকারি দল মানে আপনার যদি দল ক্ষমতা না থাকে তখন আবার দেশ থেকে পালাতে হচ্ছে। কিন্তু এই যে দেশ থেকে পালিয়ে যাচ্ছে, মামলা খাচ্ছে, জেলে যাচ্ছে, তখন তো সে মানে ব্যর্থ হয়ে গেল। তার তার বা তার পিতামাতা যে টার্গেটটা ছিল একটা সন্তানকে নিয়ে উচ্চশিক্ষিত করবে, তাকে মেধাবী করবে, তাকে ভালো একটি জব দিবে বা ইঞ্জিনিয়ার তৈরি করবে, ডক্টর হিসেবে তৈরি করবে, কিন্তু সেখানে তো সে বাধাগ্রস্ত হয়ে পড়লো, সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এই বিষয়টা নিয়ে আপনি কোনো কাজ করতে চান কিনা, বা জাকের পার্টি যদি ক্ষমতায় আসে আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে কিনা, এই শিক্ষাঙ্গনের রাজনীতি বন্ধ করার কোনো পরিকল্পনা রয়েছে কিনা? অবশ্যই। কারণ হচ্ছে শিক্ষাঙ্গনে আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক যে ধারাটা, যে বাংলাদেশের শিক্ষাঙ্গনে যে রাজনীতিটা হয়, এটাকে আপনি রাজনীতি না বলে লাঠিয়াল বাহিনী বলা যায় একরকম।
একটা রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী হয়ে যায় শিক্ষাঙ্গনে। হ্যাঁ, ছাত্রদের পলিটিক্সকে আমি বন্ধ করার পক্ষপাতী নই। ছাত্ররা পলিটিশিয়ান, কারণ হচ্ছে আপনার যদি ইউনিভার্সিটিতে সে রাজনীতি সচেতন না হয়, সে ভবিষ্যতে নেতৃত্ব দিতে পারবে না। আমি শিক্ষাঙ্গনে রাজনীতি বন্ধ করার পক্ষে নই, কিন্তু সেই শিক্ষাঙ্গনের রাজনীতিটাকে আপনার একটা নির্দিষ্ট উম, আপা, আমি কাঠামোর মধ্যে আনতে হবে। আপা ভার্সিটি লেভেল আপনি যখন যাবেন আপনি পলিটিক্যাল একটি সাবজেক্ট পাচ্ছেন, কিন্তু সেটা কি আপনি হুম। প্রাইমারিতে পাচ্ছেন, মাধ্যমিকে পাচ্ছেন? না, এইখানে একটা বিষয় আছে, যেমন বাংলাদেশের, আমাদের দেশের যে বিষয়টা, আমাদের দেশে আমাদের যে একটা সংবিধান আছে, মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীনতার পরে আমরা যে সংবিধানটা পেয়েছি, আমাদের এই সংবিধানটা বাংলাদেশের কয় পার্সেন্ট মানুষ পড়ে? এই এই দিকটা নজর দিতে হবে। যেমন আমেরিকার সিলেবাসে যেটা হয়, আপনার সংবিধানের যে মূলনীতিগুলো, এগুলো ক্লাস 1 থেকে বাচ্চাদেরকে ছোট 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 টুকরো টুকরো আকারে পড়ানো হয়, যাতে তার দেশের প্রতি মমত্ববোধ তৈরি হয়, যাতে তার দেশের প্রতি দায়িত্ববোধ তৈরি হয়, যাতে তার দেশের প্রতি তার যে কর্তব্য, সে ভবিষ্যতে এই দেশকে আগানোর জন্য বা এই দেশকে উন্নত করার জন্য কি করতে হবে। অথচ আমাদের বাংলাদেশে কি হয়, বাংলাদেশে আমি যেমন সংবিধান পড়েছি অনার্সে, এলএলবি-তে এসে, আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে আসলে সংবিধানের মধ্যে কি লেখা আছে, এই বিষয়টা জানে না 90% মানুষ। 18 কোটি মানুষের মধ্যে 90% মানুষ জানেই না সংবিধানের ভিতরে কি আছে। এখন এখন যে এই তরুণ প্রজন্ম সংবিধানকে অপব্যাখ্যা করে কি বলতেছে, এই সংবিধান, 72-এর সংবিধান বাতিল করতে হবে, তুড়ে ফেলতে হবে। 72-এর সংবিধানকে ফ্যাসিস্ট তৈরি করে। 72-এর সংবিধান কোন ফ্যাসিস্ট তৈরি করে না। 72-এর সংবিধানের যে মূলনীতিগুলো যদি অস্বীকার করে বা না মানে, তাহলে সে একনায়ক তৈরি হয়। তো আগে আমাদের বাংলাদেশের মানুষকে, আমাদের যে সংবিধান, আমাদের সংবিধানটা অত্যন্ত সমৃদ্ধশালী একটি সংবিধান। বিশ্বের মধ্যে বোধহয় আহ, তৃতীয় তৃতীয় সংবিধান বাংলাদেশের সংবিধান। আমাদের দেশের মানুষ আসলে আরেকটা জিনিস আমাদের দেশের, আমি আমি সবসময় একটা কথা বলি, আমাদের মানুষের জাতিগত যে মানসিকতার পরিবর্তন হয়ে গেছে, আমাদের মানসিকতার মধ্যে ঢুকে গেছে প্রতিহিংসা। এটা হয়েছে বিগত 54 বছর ধরে একই ধারাবাহিকতা, রাজনৈতিক প্রতিহিংসার ধারাবাহিকতা দেখতে দেখতে মাইন্ড সেট আপ হয়ে গেছে। আজকে একটা পার্টি আরেকটা পার্টিকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, মানে এত নৃশংস, মানে আমি মাঝে মাঝে ভাবি, আমি দেখা গেছে যখন দেশকে নিয়ে ভাবি, আর সবচেয়ে বড় কথা যখন দেশের বাইরে কেউ থাকে, তাদের জন্য কিন্তু দেশটাকে নিয়ে ভাবাটা আরো বেশি ইয়ে হয়। প্রতিটা প্রবাসী যারা থাকে, আমরা যে যেখানেই থাকি না কেন, যে আমাদের দিনের দেখা যাচ্ছে 4-5 ঘন্টা দেশ নিয়ে ভাবতে হয়। যখন দেশে একটা নৃশংস ঘটনা দেখি, তখন আসলে আমরা ভালো থাকি না, আমরা ভালো থাকতে পারি না। এটা প্রতিটা বাংলাদেশের মানুষের একই ফিলিংস। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, যে কারণ হচ্ছে দিন শেষে দেশটা আমার, আমাদের দেশটাকে আমাদেরকেই গুছাইতে হবে। যতই বিদেশে উন্নত জীবন যাপন করিনি, এই দেশটা আমার না। এই অনুভূতিটা ভীষণ কঠিন। এটা যারা বিদেশে না আসে এটা জানে না, এটা বোঝা সম্ভব না বিদেশে না আসলে। তো এইখানে, এই কারণে যারা দেশে থাকে বা বিশেষ করে যারা রাজনীতি করতে চায়, আমার মনে হয় রাজনীতি যারা করতে হয় তাদেরকে আরো বেশি সচেতন হতে হয়। কারণ রাজনীতিটাকে বাংলাদেশের রাজনীতিবিদ যারা, এরা তো দুর্বৃত্তায়ন করে ফেলছে রাজনীতিতে। এখন তো রাজনীতির যে মূল যে নীতি, আপনাকে রাজনীতি করতে হলে তো মানুষের, রাজনীতির অর্থই তো হলো মানুষের সেবা করা। আমরা বিগত 54 বছরের রাজনীতিতে কি দেখে আসছি, যে একজন কোন রকম একটা পদ পদবি পেলে, অন্যান্য রাজনৈতিক দলের একটা পদ পদবি পেলে, বছর ঘুরতে না ঘুরতে সে প্রাডো গাড়ি কেনে, বছর ঘুরতে না ঘুরতে সে উম, গাড়ি আঙ্গুল কেনে, ফুলে কলা বা গাছ হয়ে বছর যাচ্ছে। ঘুরতে না ঘুরতে সে ফ্ল্যাট কেনে। হাউ টু পসিবল ইট? আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড তো অনেক লম্বা। আমি তো জীবনে কোনোদিন চিন্তাও করতে পারিনি যে আমি রাজনীতি করে কোনোভাবে অসৎ উপায়ে 5,000 টাকা উপার্জন করব। সেই চিন্তা তো আমি কোনোদিনও করিনি।
আমার এই কারণেই আমি বলি যে এই কারণে রাজনীতিবিদ যারা নিজেদেরকে বলে বা যারা নেতৃত্ব দিতে চায় তাদের সৎ হওয়াটা খুব জরুরি। না হলে এই দেশের পরিবর্তন কোনোভাবেই সম্ভব না। এটা এই কারণে যারা রাজনীতি করতে চায় তাদের প্রতি আমার একটা মেসেজ আছে। দয়া করে দেশটাকে ভালোবাসুন আপনারা। আপনারা যে যেই দলটাই করেন না কেন আগে দেশপ্রেমটাকে নিজের মধ্যে ধারণ করুন। দেশটাকে ভালোবাসুন। এই দেশ আপনাকে জন্ম দিয়েছে, এই দেশের আলো বাতাসে আপনি বড় হয়েছে, এই দেশের প্রতি দায়িত্ব আছে। So, দেশকে ভালো না বাসলে তাদের রাজনীতি করার দরকার নেই। আপনি রাজনীতি করবেন দেশটাকে আহ, বিক্রি করে দেবেন, দেশের মানুষের ক্ষতি করে বা দুর্নীতি চাঁদাবাজি উম, বা টেন্ডারবাজি করে অর্থ উপার্জন করবেন, কোনো প্রয়োজন নেই। লন্ডনে এই বেগম পাড়া ধরনের বাড়ি মানুষের কিনবেন, হ্যাঁ, আমাদের লন্ডনে বেগম ট্যাক্স পাড়া, ভ্যাটের টাকা কানাডায় নিয়ে বেগম পাড়া লন্ডনে করবেন, বেগম পাড়া বাড়ি করবেন। মালয়েশিয়াতে সেকেন্ড হোম বানাবেন, এই চিন্তা থাকলে ভাই বিজনেস করেন। আর এই ধরনের আমি বলবো আপনারা এই চিন্তা করলে রাজনীতি তো করার দরকার কোনো, এই এই ধরনের মানসিকতা নিয়ে রাজনীতিতে আসার কোনো প্রয়োজন নেই। রাজনীতিতে আসতে হলে সততা রাজনীতির সব থেকে বড় অনুষঙ্গ। আপনার ভেতরে যদি সততাই না থাকে আপনি কেন রাজনীতি করবেন? আমার বাংলাদেশের রাজনীতি, আমি আমি পার্লামেন্ট মেম্বার হই বা না হই সেটা বড় কথা নয়। আমার বিশেষ করে আমি এই বিগত 4 বছর আমেরিকার দেখেছি আমি। আমি আমি বলবো যারা বাংলাদেশে রাজনীতি করতে চান, নেতৃত্ব দিতে চান, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, দেশটাকে ভালোবাসুন। আগে দেশাত্মবোধ ইমানের অঙ্গ, আমরা এটা পড়ে আসছি, ছোটবেলা থেকে পড়ে আসছে দেশাত্মবোধ ইমানের অঙ্গ। বর্তমান সময় রাজনীতিবিদদের দেখলে বোঝা যায় দেশপ্রেম ইমানের অঙ্গ। তো আর এই যে তরুণ প্রজন্ম, তরুণ নেতৃত্ব যাদের যারা একটা পরিবর্তন এনেছে, কিন্তু সেই পরিবর্তনের পরে আমরা যা দেখেছি এটা আসলে বেদনাদায়ক। এই যে এই যে তরুণ প্রজন্ম, এরা এরা কোন দর্শন নিয়ে রাজনীতিতে আসছে আমার কাছে বোধগম্য নয়। এরা কোন দর্শন নিয়ে বাংলাদেশে রাজনীতি করতে আসছে? বর্তমান বাংলাদেশের যে সিচুয়েশন, একদিকে আহ আসলে বর্তমান বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলাটাই হচ্ছে মানে আত্মঘাতী একটা রাজনৈতিক চর্চায় এরা নামছে। এটা দেশকে ধ্বংস করবে, দেশের ঐতিহ্যকে ধ্বংস করবে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হবে। এই রাষ্ট্রটা আদৌ আমাদের থাকবে কিনা এটাও একটা বড় প্রশ্ন এখন। আদৌ কি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকবে? কারণ দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সমীকরণে বাংলাদেশকে সবার প্রয়োজন। প্রতিটা পরাশক্তি রাষ্ট্রের বাংলাদেশকে প্রয়োজন। বাংলাদেশ কারো হাতে না থাকলে দক্ষিণ এশিয়ার রাজনীতি নিয়ন্ত্রণ করা সম্ভব না। আমাদের এত ছোট একটা দেশ, সেখানে এত জনসংখ্যা, তো আমরা কি করব? এই আমাদের যে করে সেখানে যদি হোক, এত মারামারি আপু, হানাহানি তুমি জি, আপু, জি বাংলাদেশের ভাই। রাজনীতি হচ্ছে এখন যে করে হোক ক্ষমতা যেতে হবে, এবং ক্ষমতা যাওয়ার পরে আমাকে অগণিত বছর টিকে থাকতে হবে, সেটা যেভাবেই হোক। বিরোধী হুম। দলকে ধ্বংস করে হোক, বিরোধী দলকে হামলা মারা গুম খুন করে হোক, ক্ষমতা টিকে থাকতে হবে। এই নষ্ট রাজনীতি থেকে এই প্রজন্মকে, বাংলাদেশের মানুষকে বাঁচাতে হবে। সে বাঁচানোর জন্য আমাদের জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে এবার আমাদের আর ছাড় দেওয়ার সুযোগ নেই। আর ছাড় দেওয়ার সুযোগ নেই। আমরা বিগত 36 বছর যে মানবতার রাজনীতি করেছি, আমরা আমরা নিভৃতে যে এই দেশের সেবা করেছি, আমার মনে হয় আমাদের আর ছাড় দেওয়ার সুযোগ নেই। আমাদেরকে এবার ওইভাবেই নামতে হবে, সর্বশক্তি নিয়োগ করেই নামতে হবে। না হলে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা আর কারো পক্ষে সম্ভব না। আমি কোনো রাজনৈতিক দলকে টার্গেট করতে চাচ্ছি না, কিন্তু আমার এই পর্যন্ত আমার রাজনীতি নিয়ে যতটুকু পড়াশোনা, আমি শুধু রাজনীতি নিয়ে পড়াশোনা না, আমি রীতিমতো রাজনীতি নিয়ে গবেষণা করি। তো রাজনীতি আমার একটা গবেষণার পার্ট। আমি প্রতিটা রাজনৈতিক দলের উম, উম, তাদের অতীত ইতিহাস, সেই 1947, 69, 70, 71-এর মুক্তিযুদ্ধ, তার পরবর্তী সবগুলো জিনিস, আহ, এবং 90 থেকে তো আমার নিজের চোখের সামনে দেখেছি, বাকিগুলো ধারাবাহিকভাবে বই পড়ে, ইতিহাস পড়ে যেগুলো জেনেছি। তাতে আসলে রাজনীতিটা এখন দুর্বৃত্তদের হাতে চলে গেছে। এখান থেকে রাজনীতি সৎ মানুষদের হাতে আনতে হবে, এর কোনো বিকল্প নেই।
এই দেশকে বাঁচাতে হলে, আমাদের বাংলাদেশকে বাঁচাতে হলে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আমাদের আর ছাড় দেওয়ার সুযোগ নেই। আমার মনে হয় আমাদের জাতীয় পার্টির প্রতিটা নেতা কর্মীকে এটাকে কি বলে, মরণপণ লড়াই নামতে হবে, নাহলে এই দেশ থাকবে না। কারণ হচ্ছে, আমি একটা কথা বলি, আমি গত উম, এই 24-এর আন্দোলনের পরে আমি যত বেশি আমি এই 24-এর পরে বলতে পারেন একরকম আমার এখানে আমার নিজের জব, আমার ইউনিভার্সিটি ক্লাস, এগুলোর বাদে আমি প্রতিদিন বাংলাদেশ নিয়ে টক শো দেখি। 3-4 ঘন্টা আমার 3-4 ঘন্টা সময় যায় বাংলাদেশ নিয়ে। অনেক সময় দেখা যায় যে এই যে ঘটনাগুলো ঘটেছে ইতিপূর্বে, তোফাজ্জলকে পিটিয়ে মারা, খাবার খাইয়ে পিটিয়ে মারা, তারপর একটা নৃশংস ঘটনা দেখতে পেয়ে যে ট্রমাটাইজ হয়ে যায় মাঝে মাঝে। যে আপনার হচ্ছে তারপরে ফরিদপুরে যে কবর থেকে লাশ উঠিয়ে পুড়িয়ে ফেলা, মানে এইসব সিনারিও গুলো আসলে দেখলে কোনো সুস্থ মানুষের পক্ষে স্বাভাবিক থাকা সম্ভব না, সম্ভব না। আর আমি তো বিদেশে থাকি, আমার পরিবার দেশে। সো এই এই জায়গাগুলোকে আমাদের পরিবর্তন আনতেই হবে। আপা, আপনি জুলাই আন্দোলন নিয়ে কথা বলেছেন। জুলাই আন্দোলনের মূল প্রতিপাদ্য ছিল বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়া। আমরা কি বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে পেরেছি? বৈষম্য আরো কয়েকশো গুণ বেড়েছে, শুধু বৈষম্যই বাড়েনি, বরঞ্চ এখন তো শোনা যাচ্ছে, বিভিন্ন টক শোতে শুনতেছি যেটা, যে গত 16 বছরের আওয়ামী লীগের রেজিমের থেকে গত 14 মাসের দুর্নীতির পরিমাণ আরো বেশি, টাকা পাচারের পরিমাণ আরো বেশি। এই কথা অলরেডি যারা বিশিষ্ট নাগরিক বাংলাদেশে, অবশ্য যাদেরকে আমরা বিশিষ্ট নাগরিক মনে করি, এরাও এদের এদের আহ, কার্যকলাপ তো সন্দেহজনক। এদের কার্যকলাপ তো যখন এই যে বাংলাদেশের রেজিম চেঞ্জের যে বিষয়টা যখন প্রকাশ্যে এলো, এটা তো অনেক কিছু এখন ওপেন। এটা আসলেই কি কোনো রেজিম চেঞ্জ, এটা বৈষম্য বিরোধী আন্দোলন ছিল? এই যে সাধারণ মানুষের যেসব যারা উম, আপনি কি মনে করেন যারা আপা, মারা গেছে, যারা আপনি কি মারা মনে গেছে, করেন এই এই আন্দোলনটা কি বৈষম্য মুক্ত মানে বাংলাদেশ গড়ার জন্য ছিল, নাকি এক সরকারকে হটিয়ে আরেক সরকারকে বসানোর ছিল এবং নিজেরাও বসবে? এটা আপনি কি রেজিম মনে চেঞ্জ করেন? ছিল। এটা ছিল রেজিম চেঞ্জ। এটা ছিল রেজিম চেঞ্জ, এবং এটা এটা একটা স্বার্থের রেজিম চেঞ্জ হয়েছে। বাংলাদেশের ভালোর জন্য হয়নি এই রেজিম চেঞ্জটা। এই তরুণদের কাছে যা প্রত্যাশা ছিল, এই তরুণরা জাতিকে সাথে অলরেডি হতাশা, এবং যে সমস্ত সাধারণ ছাত্রছাত্রী এই আন্দোলনে ছিল তাদেরকে যেমন প্রতারিত করেছে, দেশকে প্রতারিত করেছে। আমাদের যে বরঞ্চ বলা যায় যে বাংলাদেশে বর্তমানে মৌলবাদীদের উত্থান হয়েছে, সন্ত্রাসীদের উত্থান হয়েছে। তারপরে বিগত উম, বিগত 54 বছরের ধারাবাহিকতা তো ছিলই, রক্তের ইতিহাস। এই দেশের প্রতিটা পদক্ষেপে সাধারণ মানুষের রক্ত দিয়ে এক একটা সরকারকে ক্ষমতায় বসাইছে। আর আদতে সাধারণ মানুষ প্রতারিত। এটা গত 54 বছর ধরে হয়ে আসছে এই রাজনীতি, বাংলাদেশে কলুষিত রাজনীতি, অপবিত্র রাজনীতি। আপা, আপনি So, মৌলবাদ নিয়ে একটি কথা বলেছেন। আমরা দেখতে পাচ্ছি যে একসময় বাংলাদেশে যারা দেশদ্রোহী ছিল, বাংলাদেশ বিরোধী ছিল, আজকের বাংলাদেশে তারা ফেরেস্তার রূপ পেয়েছে। এই বিষয়টা নিয়ে কিছু আলোচনা রাখেন। অবশ্যই আমি কাদেরকে বলতে চাচ্ছি, আমি নাম নাই বলি, একসময় যে রাষ্ট্রবিরোধী যারা কাজে লিপ্ত ছিল, দেশদ্রোহী ছিল, আজকে তারা হুম, বাংলাদেশের ফেরেস্তা। এবং বিশেষ করে বাংলাদেশের সকল মিডিয়াগুলো প্রতিদিন তাদের চ্যানেলগুলোতে তাদেরকে কাভারেজ করছে এবং তাদেরকে প্রমোট করছে। এইটা হচ্ছে ওই যে আবার সে মানবিক মূল্যবোধের অবক্ষয়, অর্থের লোভ। আর এখন তো তারা উম, বলা যায় নির্বাচিত হয়ে নির্বাচনের আহ, নির্বাচিত হয়ে তাদের ক্ষমতার আশা দুরাশা। বাংলাদেশে তারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে, এটা যদি তারা মনে করে তাহলে তারা ভুল চিন্তা করে।
বরঞ্চ তারা এখন যে যে ক্ষমতাটাকে এক্সারসাইজ করতেছে, এটা তাদের জন্য অনেক আরামদায়ক। এটা এই প্রাপ্তিটা তারা এটাকে আরো দীর্ঘায়িত করার জন্য যা যা করণীয় সেটা করবে। কারণ তাদের হাতে অবৈধ পয়সা আছে। তাদের 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 যে অর্থনৈতিক তাদের কাছে শক্তি, জাকাতের টাকা অর্থনৈতিক রয়েছে, জাকাতের তাদের টাকা কাছে, রয়েছে তাদের কাছে হিউজ পরিমাণ। হ্যাঁ, আমাদেরকে তারা জাকাতের টাকা নিয়ে এসে বাংলাদেশকে চালাইতে চায়। কি নৃশংস এবং কতটা পশ্চাৎপদ এবং কতটা বর্বর ধারণা হলে একটা রাজনীতিবিদদের এ ধরনের মানসিকতা থাকে যে সে বিদেশ থেকে আহ জাকাত এনে তার দেশের মানুষকে খাওয়াবে। কতটা মানে নৃশংসতা, না এটাকে কি বলে, কতটা মানে নোংরা চিন্তা ভাবনা। মানে এটাকে বাংলা ভাষায় বলা যায় নোংরা চিন্তা ভাবনা। কেন? আমার দেশ কি, আমরা কি ভিক্ষুকের জাতি? আমরা কি ভিক্ষুকের জাতি? আমার দেশ একটা রিসোর্স। আমাদের দেশের মতো এত তরুণ প্রজন্ম, কর্মঠ প্রজন্ম পৃথিবীতে অনেক ম্যাম, রাষ্ট্রে নেই। ম্যাম, এ বিষয়ে কিন্তু হ্যাঁ। জাকাত পার্টি মহামান্য চেয়ারম্যান সাহেব বলেছিলেন যে বিদেশ থেকে জাকাত এনে আমরা দেশের মানুষকে খাওয়াবো না, আমরা বরং বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে এমন ভাবে তৈরি করব বাংলাদেশের মানুষ বিদেশিদের জাকাত দিবে। হুম, অবশ্যই। কারণ আমাদের দেশটা একটা রিসোর্স, মানে আমাদের যে ব্লু ইকোনমি যেটাকে বলে, সামুদ্রিক সম্পদের যে ব্যবহার, আমাদের যে ব্লু ইকোনমি আছে, আমাদের সমুদ্র তলদেশে এত পরিমাণ উম, খনিজ সম্পদ আছে যেটাকে ইউটিলাইজ করে আমরাই তো বিশ্বের সব থেকে ধনী কান্ট্রি হব। আমাদের দেশই তো সম্পদশালী দেশ। বরঞ্চ আমাদের দেশ থেকে আমাদের অর্থ নিয়ে অন্য রাষ্ট্র, যখন যেই রাষ্ট্ররা আমাদেরকে শাসন করছে আমাদের স্বাধীনতার আগে, ব্রিটিশ বলেন, উম, আহ, তারপরে হচ্ছে পাকিস্তান বলেন, পাকিস্তানের কাছে তো আমাদের সেই 1971 সালের কত হাজার কোটি ডলার যেন এখনো পাওনা আছে। সো এই বিষয়গুলো আসলে এই জন্য যে যে পরিমাণ দূরদর্শিতা রাজনীতিবিদদের দরকার, রাষ্ট্র শাসন করার জন্য যে দূরদর্শিতা দরকার, যে পরিমাণ মেধা প্রজ্ঞা দরকার, এগুলো আমাদের বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে নেই। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাদের দেশের যে রাজনীতিবিদ যারা, যারা রাজনীতি হাতে গোনা 2, 4, 5 জন, 50 জন, 100 জন ছাড়া, যারা নিজেদেরকে রাজনীতিবিদ বলে, দয়া করে আপনারা রাজনীতিটাকে শেখেন। রাজনীতি চর্চা করার বিষয়। রাজনীতি করার আগে চর্চা করতে হবে। আমি আমার দেশকে নিয়ে কি করব, আমার পরিকল্পনা থাকতে হবে। আমার দেশের যেমন আমাদের দেশে বর্তমানে 18 থেকে 30-এর মধ্যে যাদের বয়স, এটা একটা একটা বিশাল জনগোষ্ঠী। যদি এখানে আপনি 3 কোটি বা 4 কোটি 5 কোটি পরিসংখ্যান অনুযায়ী যদি দেখেন, 4 কোটি জনসংখ্যা, এই জনসংখ্যাকে আপনি আহ, আহ, যোগ্য করে তৈরি করেন দেশকে তো। একটা দেশ, যেমন একটা রাষ্ট্র, একটা দেশ শুধু একজন সরকার বা যেমন একটা রাষ্ট্র চালাতে পারে না। আপনার রিসোর্স দরকার, আপনার জনসংখ্যা দরকার, আপনার জনশক্তি দরকার। শুধু জনসংখ্যা হলে হবে না, জনশক্তি দরকার। আপনার প্রজ্ঞাসম্পন্ন নেতৃত্ব যেমন দরকার, তেমনি আপনার কর্মঠ একটা জনসংখ্যা, যাদেরকে আপনি কাজের জন্য প্রস্তুত করবেন। যেমন সেটা তার সক্ষমতা অনুযায়ী, তার মেধা অনুযায়ী, তার চাহিদা অনুযায়ী তাকে সেই যেমন একটা বিষয় হচ্ছে এখন যে তাদেরকে আজ এন্টারপ্রেনার হিসেবে তৈরি করতে হবে। অনেক এই বিষয়গুলো নিয়ে মহাপরিকল্পনা দরকার, কিন্তু এই মহাপরিকল্পনা আমাদের রাজনীতিবিদদের নেই। দূরদর্শী পরিকল্পনা যেমন নেই, তেমন শুধু শুধু অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, সুশাসন ছিল না। আপনার শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। যেভাবে এই জেনারেশন একটা আন্দোলন হয়েছে, কিন্তু একটা আমাদের বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র, আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রে যদি আপনার মানসিকতা থাকে, আমার বিরুদ্ধ মতকে আমি মেরে ফেলবো, আমি তার বাড়িঘর জ্বালায় দেব, আমি তার অর্থ সম্পদ দখল করবো, যেমন এখন যে একটা ট্রেন্ড চলতেছে, প্রতিহিংসা ট্রেন্ড চলে আসছে বাংলাদেশে। কালকে আহ, আহ, একদিন পর পর দেখা যাচ্ছে একজন মানুষ তার আহ 2 বিঘার একটা বাগান আছে, বাগানের সমস্ত গাছ কেটে ফেলতেছে। একজন মানুষের পুকুরের মাছ বিষ দিয়ে মেরে ফেলতেছে। এই যে মানসিকতা,
এই মানসিকতা যদি এই প্রজন্মকে এইখান থেকে বের না করা যায়, এই দেশকে কোনোভাবেই সম্ভব না সামনের দিকে নেওয়া। এই দেশ ম্যাম, দিন আমার আরেকটু কথা রয়েছে। এই যে জুলাই হুম, আন্দোলনে বিশেষ করে কিছু সমন্বয়কদের আমরা দেখতে পাই যে জুলাই আন্দোলনের পূর্বে তাদের রিক্সা ভাড়ার টাকা ছিল না, জুলাই আন্দোলনের পরবর্তী 1 বছরের ভিতরে তারা প্যারাডো গাড়ি দিয়ে চলে। এটা কিভাবে সম্ভব? অসৎ উপার্জন, দুর্নীতি, চাঁদাবাজি, এছাড়া এছাড়া কারণ হচ্ছে আপনি যদি নিজেকে পরিশ্রমের মাধ্যমে উপরে উঠাতে না চান তাহলে আপনাকে শর্টকাট বেছে নিতে হবে। আর বাংলাদেশের শর্টকাট রাস্তাগুলো কি, এটা বিশেষ করে একজন অ্যাডভোকেট, অ্যাডভোকেটদের বলা হয় সমাজের সমাজ সংস্কারক বা সমাজের ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেটদের বলা হয়। তো আর এই সেক্টরে আমি থাকার কারণে আমি 2016-17 কমিটির কার্যকরী কমিটির মেম্বার ছিলাম, ঢাকা আইনজীবী সমিতি। আমার সাথে যারা আমার সহকর্মী ছিলেন তাদেরও আমি দেখেছি অনেককে, আমি কারো নাম নিতে চাই না এই বিষয়গুলোতে। যে আসলে আপনি যদি শর্টকাটে উপরে উঠতে চান আপনার একটাই পথ, অসৎ রাস্তা। আর যদি সৎভাবে আপনি আপনার জীবনটাকে সৎভাবে যে আপনি কখনো টাকার মালিক হতে পারবেন না, না বিষয়টা তেমন না। সৎভাবেও উপরে ওঠা যায়। আমি এসেছি না, আমি আজকে আমেরিকাতে আসছি না আমার সৎভাবে আমার সততার উপার্জিত। আজকে আমি আমি যদি দেশে ফিরে নাও যাই বা আমি দেশে এই যে আমার যে পরিকল্পনা আমি কেন যেতে চাচ্ছি, আমি যদি আমেরিকা আমি যেখানে আছি এখানে আমি পিএইচডি করলে আমি এখানে একটা ইউনিভার্সিটির টিচার হতে পারবো। আমেরিকা একটা ইউনিভার্সিটির টিচারের ফ্রম বিগিনিং স্টার্টিং স্যালারি আমেরিকার আম, যে ডলারের বেতন ধরি, যদি আমি সর্বনিম্ন বেতনও যদি আমি ধরি সেটা $15,000 জি। সর্বনিম্ন স্যালারি পার মান্থ। দ্যাট ইজ মিন বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় 20 লক্ষ টাকা। আমি কেন আমার এই উজ্জ্বল ভবিষ্যৎ রেখে বাংলাদেশে যেতে চাচ্ছি? আমি আমার দেশটাকে ভীষণ ভালোবাসি এই কারণে। আমি চাই আমার দেশটাকে তৈরি করার জন্য আমি আমার মেধাটাকে কাজে লাগাই। আমি আমার আমার যে কনস্টিটিউশন এরিয়া, আমার যে আসনটা, এই আসন নিয়ে আমার স্বপ্ন অনেক পূরণ। আমি আপনাকে যেটা বললাম যে আমার সেই আমি যখন ক্লাস 9-এর স্টুডেন্ট আমি তখন ওই কথা বলেছি। আমি জানিও না, জানতামও না যে আমি এটা কি বললাম, আমি পরে চিন্তা করছি যে আমি এটা কি বললাম। যে এইভাবে যদি আমরা রাজনীতিবিদ যারা নিজেদের রাজনীতিবিদ দাবি করে এইভাবে চিন্তা করলে দেশটা পরিবর্তন হতে সময় লাগবে না। কিন্তু যদি দেশটাকে নিয়ে যদি চিন্তা থাকে এই বর্তমান তরুণ প্রজন্মের মতো, যে আমি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে AK-47 নিয়ে বিমানবন্দরে চলে যাব, যেটা বাংলাদেশের আইন অনুযায়ী একটা উম দণ্ডবিধি অনুযায়ী অপরাধ। তারা এই ধরনের মানসিকতা থাকলে তো এই দেশের কিছু হবে, এই দেশ আস্তে আস্তে যতটুকু যা শেষ হয়ে গেছে, যতটুকু ধ্বংস হয়েছে এর থেকে আরো বেশি ধ্বংস হবে। এই দেশের অস্তিত্ব যাবে, যেমন যেভাবে মৌলবাদীদের উত্থান হয়েছে, যেভাবে সন্ত্রাসীরা বর্তমানে খোলা হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে, দেশে আইন কানুনের তো কোনো বালাই নাই, দেশে মব সন্ত্রাস যেভাবে চলছে, যে যেভাবে এ- এই মব সন্ত্রাসকে দেখা যায় এই যে কালকে বা পরশুদিন 13 তারিখের যে ঘটনাটা, আমি ভিডিওটা দেখার পরে আমি কয়েক মিনিট সেন্সহীন হয়েছিলাম যে প্রকাশ্যে শত শত মানুষ, একজন নারী একজন নারী আরেকজন নারীকে পেটাচ্ছে, সে নারী আমার বিরুদ্ধ মত। কিসের গণতন্ত্রের চর্চা? তো এই গণতন্ত্রে আপনার মতকে প্রতিষ্ঠিত করতে হলে আপনাকে যুক্তি দিয়ে বুঝাতে হবে। আপনাকে আহ, অন্যের মতটাকে শুনতে, আপনি আপনার মতটাকে এস্টাবলিশ করেন কিন্তু সেটা যুক্তিতে, সন্ত্রাসী কায়দায় নয়। সন্ত্রাসী কায়দায় সন্ত্রাসী আপনি আরেকজন, মানে জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। আমি যখন এই জিনিসগুলো ভাবি আমি নিজেকে মানে আমার কাছে মনে হয় যে আসলে কি আমরা হয়তো আমাদেরও ব্যর্থতা, আমরা আমাদের পরবর্তী জেনারেশনকে তৈরি করতে পারিনি। এবার তো আমি যদি নিজেকে পলিটিশিয়ান ভাবি তাহলে আমারও ব্যর্থতা, যে আমরা আমাদের আর সবচেয়ে আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যে দয়া করে আপনি মানে ইতিহাসে যার যা অবদান সেটা স্বীকার করে রাজনীতি করেন।
সেটাকে যদি অস্বীকার করেন আপনি একটা রাজনীতি করতে পারবেন না, সম্ভব না এটা। এটা আপনি হচ্ছে, আপনি যদি অ্যাজ এ মুসলমান হিসাবে আধ্যাত্মিকতা বলেন বা আমাদের ধর্মীয় অনুশাসন বলেন, আমাদের যে মূল ইসলামের যে সৌন্দর্য, ইসলাম কি বলছে কারো মাথায় বাড়ি দিয়ে মাথাটা ভেঙে দেন, বা কারো বাড়িতে আগুন ধরায় দেন, বা কাউকে মেরে ফেলেন, কাউকে খুন করেন? ইসলাম কি এই শিক্ষা দেয়? ইসলাম আমাদের যে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইসলাম, সেই ইসলামের কোথাও তো এইটা নেই। কোরআন শরীফের কোথাও তো এই কথা নেই যে আপনি আপনি কাউকে ভাত খাওয়াইতে খাওয়াইতে মেরে ফেলেন, বা আপনার পাশে ইদানিং কালের যে ঘটনাগুলো ঘটছে, মানে যে সমস্ত ইসলামিক রাজনৈতিক দল বাংলাদেশে আসছে, এরা তো বিকৃত ইসলামকে বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করে। এখন একটা দল আপনার হচ্ছে জান্নাতের টিকিট বিক্রি করতেছে। জান্নাতের টিকিটের ঠিকাদারি কি তাদেরকে দিয়েছে আল্লাহ তাআলা? সো আসলে আমাদের দেশের মানুষের এই যে মজ্জাগত যে বিষয়গুলো ঢুকে গেছে, মানে আপনি বলতে পারেন এটাকে একরকম অবক্ষয় না শুধু, মানে যে এটাকে বলা যায় অবক্ষয়, অধঃপতনের থেকে যদি কোনো খারাপ শব্দ থাকে সেটা মানে পচে গেছে, বলা যায় একেবারে জিনে পচে গেছে, জিন পচে গেছে। আপু এখানে একটা বিষয় আমি বলতে চাই, হুম। যে ইসলামিক দল নাম দিয়ে বা ইসলামকে ব্যবহার করে, ইসলামিক দল নাম দিয়ে মন্দির মূর্তির সম্মুখে দাড়ি টুপি পাঞ্জাবি পরে গ্রুপিং ভাবে কিভাবে গীতা পাঠ করে উলু উলু দেয়। হুম। এটা তো ইসলামিক দল নামে কলঙ্ক। এটা ইসলামিক দল নামে কলঙ্ক। আমাদের দুর্ভাগ্য এটা। এই আপা জাতি। আপনি কি মনে করেন, আপা আপনি কি মনে করেন যে মানে হিন্দু খ্রিস্টান মানে এই থেকে মানে তাহারা ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামকে ক্ষতি করার জন্য তাহারা ইসলামের ভিতরে প্রবেশ করেছে, ইসলামিক রূপ নিয়েছে? না, এটা আমি মনে করি না। এইটা হচ্ছে এরা মুসলমান, নামে মাত্র মুসলমান। বরঞ্চ যদি এটাকে আপনি এদের যে রাজনৈতিক দর্শন, এদের যে রাজনীতি যে যে এই যে ইসলামিক দলটা নিজেদেরকে যারা এখন জান্নাতের টিকিটের ঠিকাদার মনে করতেছে, যারা দেশের মানুষকে আহ ভোটের স্বার্থে ক্ষমতায় যাওয়ার লোভে যারা জান্নাতের টিকিট বিক্রি করতেছে, এদের যে প্রতিষ্ঠা রাজনৈতিক যে দর্শন, এই দর্শনটাই তো ইসলামের সাথে সাংঘর্ষিক। আপনার এদের যে উম, আবু আব্দুল ওহাব, যে 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 ইসলাম যেটা আব্দুল ওহাব আমাদের নজরুল, আব্দুল ওহাব নজদির যে নজরুল। ইসলাম, হ্যাঁ জি। ওহাব নজদির যে ইসলাম, সেই ইসলামের ধারাবাহিকতা এরা ফলো করতেছে। এটা তো ইসলাম না, এটা তো এজিদি ইসলাম। আমাদের আমাদের যে সুন্নিদের যে ইসলাম আমাদের দেশে, এরা এরা বলে এরা ইসলাম প্রচার করতেছে, এরা ধর্মকে প্রতিষ্ঠিত করার রাজনীতি করতেছে। বাংলাদেশ তথা ভারত উপমহাদেশে ইসলাম ধর্ম কায়েম করছে কারা? উলিয়ারা। অথচ এরা উলিয়াদের মাজার ভাঙে। এরা আমাদেরকে আবার বলে মাজার পূজারি। আহ, ঠিক আছে, অথচ সুন্নিয়তের যে ধারাবাহিকতা, সেটা তো আমরাই একমাত্র রাজনৈতিক দল। হ্যাঁ, এখানে একটা তারা প্রশ্ন করে তা আমাদের যে রাজনৈতিক দর্শন আসলে কি একটা বিষয় হচ্ছে, আপনার বাংলাদেশের যে বললাম না, বাংলাদেশের মানুষের উম, এটা এখন একেবারে এমন ভাবে ব্রেন ওয়াশ হয়ে গেছে যে ভালোটাকে বাংলাদেশের মানুষ গ্রহণ করতে পারে না। যার কারণে এই যে দেখেন আপনার আমাদের যে এই 41 দিনের যে প্রোগ্রামটা হলো, আমাদের ইউনিয়ন ভিত্তিক ওয়ার্ড ভিত্তিক যে প্রোগ্রাম হলো, আমাদেরকে মিডিয়া কাভারেজ দিচ্ছে না। অথচ আমাদের মতো এত শক্তিশালী সাংগঠনিক দল বাংলাদেশে হাতে গোনা 2টা বা 3টা সর্বোচ্চ, এর বেশি নেই। আমাদের যে 26টা অঙ্গ সংগঠন জাতীয় পার্টির এত সুশৃঙ্খল, আমাদের কোনো প্রোগ্রামে আমাদের তবারক বিতরণ নিয়ে মারামারি হয়েছে কখনো? আমাদের যখন দরবার শরীফে আমাদের প্রোগ্রামগুলো হয়, যেখানে 4 দিনে আমি যতটুকু ইয়া করেছি যে প্রায় 4 দিনে 3.5 কোটি মতো মানুষ যায়। কোনোদিন কি এমন কোনো সংবাদ এসেছে আমাদের আহ খাদ্যশালায় কোনো গন্ডগোল হয়েছে, আমাদের খাবার দেয়া নিয়ে কোনো সমস্যা হয়েছে? অথচ
এইরকম মাচ পিপলের অ্যারেঞ্জমেন্ট যখন কোনো রাজনৈতিক দল সেখানে খুনোখুনি হয়, তাহলে এই বাংলাদেশের মানুষের যদি এখনো বোধোদয় না হয়, এখনো যদি তারা নেতা চিনতে ভুল করে, এখনো যদি তারা অর্থের বিনিময়ে ভোট দেয়, পরবর্তী নির্বাচনে যদি তারা আমাদেরকে সমর্থন না দেয়, আমাদেরকে ভোট না দেয়, তাহলে আমাদের কিছু করণীয় নেই। আমাদের পার্টির চেয়ারম্যান খাজা মেজবাই মোস্তফা আমির ফয়সাল বলেছে আমাদেরকে দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। আমরা প্রত্যন্ত অঞ্চলে দেশের বলতে গেলে ৫৪,০০০ বর্গ মাইলে গোলাপ ফুলের দাওয়াত আমরা দিয়েছি। আমাদের নিজেদের প্রচেষ্টায়, নিজেদের সাধ্য মতো নিজেদের অর্থ খরচ করি। এই যে সারা বাংলাদেশে প্রায় ৫,৫০০ প্রোগ্রাম হয়েছে। আমাদের, আমরা তো কোথাও চাঁদাবাজি করিনি। আমরা নিজেরা যে আমাদের সৎ উপার্জনের অর্থ দিয়ে আমরা এই দেশের মানুষকে বাঁচানোর জন্য, আমাদের কার্যকলাপটা তোমরা দেখো আমরা কিভাবে তোমাদেরকে ভবিষ্যতে যে দেশের দায়িত্ব আমরা নিলে আমরা কি করব, সেটা আমরা অলরেডি বাংলাদেশের 18 কোটি মানুষের সামনে উপস্থাপন করেছি। এখন সিদ্ধান্ত নেওয়ার পালা এই দেশের মানুষের, তারা কি করবে। তারা সঠিক সিদ্ধান্ত নিলে তারা বাঁচবে, না হলে আমাদের কিছু করণীয় নেই। আমরা যার জায়গায় আমরা প্রতিষ্ঠিত, আমরা আমাদের ব্যক্তি জীবনে আমাদের জাতীয় পার্টির প্রতিটা নেতাকর্মী তার সৎ উপার্জনের পয়সা দিয়ে আমরা আলহামদুলিল্লাহ। আমরা ওই একটা কথা আছে না, বাংলা প্রবাদ আছে না, নিজের খেয়ে বনের মোষ তাড়ানো। আমরা এই জাতিকে বাঁচানোর জন্য আমাদের নিজেদের ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ, আমি আমার কথাই বলি। আমি তো বললাম যে আমি আমেরিকা থেকে দেশে যাচ্ছি আমার কনস্টিটিউশন, আমার যে ১১৩ পটুয়াখালী ৪ আসনের মানুষের সেবা করার জন্য। আমাকে যদি তারা সুযোগ দেয়, ওয়েল, না হলে আমার কিছু করণীয় নেই। কারণ আমি তো কারো মাথায় বাড়ি দেব না। আমি তো কাউকে গিয়ে যে মানে কাউকে বলতে পারবো, কোথাও গিয়ে চাঁদা তুলবো না যে তুমি আমাকে ভোট দাও নাই কেন, বা এই এই ধরনের মানসিকতা তো আমাদের ভেতরে নেই। আমরা তো একে একে তো হচ্ছে আমরা নিজেরা ব্যক্তিগতভাবে সততা আদর্শ মেনটেন করে আমাদের জীবন যাপন করতেছি। তো আমরা তো চাইবো আমার রাষ্ট্রটা আমার জীবনের মতো হোক, আমার জীবনটা যেমন উজ্জ্বল, আমি যেভাবে নিজেকে তৈরি করেছি, আমি চাইবো আমার কনস্টিটিউশন এরিয়ার আমার যে আসনের মানুষকে আমি সেই সেবাটা দেব। তো যদি আমার এলাকার মানুষকে আমি দেশে যাওয়ার পরে, আমি তো জানুয়ারি ফার্স্ট উইকে যাবো ইনশাল্লাহ, আমি মানুষের দ্বারে দ্বারে যাব, আমি তাদেরকে বুঝাবো যে বিগত ৫৪ বছরে অনেক ভুল করেছেন আপনারা, এবার একটু নিজেদের মাথা খাটান। আর কত, আর কত, ৫৪ বছর একটা দেশের জন্য কম নয়। অর্জন কি? শুধু ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন হয়েছে, না সুশাসন ছিল, না আইনের শাসন ছিল, না মানুষের অধিকার ছিল। একটা রাষ্ট্রে যেমন সাধারণ নাগরিকের রাষ্ট্রের উপরে কিছু দায়িত্ব আছে, আবার একজন রাজনীতিবিদ হিসেবে প্রতিটা রাজনীতিবিদের দায়িত্ব আছে। যার যার দায়িত্ব সে যদি সঠিকভাবে পালন না করে, স্বাভাবিক যা হবে সেটাই হবে। এই দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হবে, এই দেশে আরো লাশ পড়বে, এই দেশটা গাজায় পরিণত হবে। এখন এই দেশের মানুষ যদি চায় তা এই রাষ্ট্রটা গাজার যে মুসলমানের মতো অবস্থা বাংলাদেশের 98% মুসলমানের দেশে হোক, আমাদের কিছু করণীয় নেই এখানে। আমরা চেষ্টা করতেছি আমাদের নিজেদের আপা সাধ্য ৫৪ বছরে গরিব দুঃখী অসহায় মানুষের ভাগ্য পরিবর্তন না হলেও এই ৫৪ বছর যারা রাজনীতি করেছে তারা ঠিকই তাদের ভাগ্য পরিবর্তন করতে পেরেছে এবং দেশে বিদেশে তারা বাড়িও করতে পেরেছে। হুম, আমি তো সেটাই বললাম যে এই দেশে গত ৫৪ বছরে যেসব রাজনৈতিকবিদরা পার্লামেন্টার হয়েছে, এবং আপনার শুধু পার্লামেন্ট মেম্বার কেন বলবো, আপনার ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে টপ টু বটম পর্যন্ত যারাই নেতৃত্ব দিয়েছে, প্রত্যেকে নিজের ভাগ্য উন্নয়ন করেছে, নিজের পরিবারের সমৃদ্ধি, নিজের পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য, তারা কিভাবে বিদেশে কানাডা বেগমপাড়া, মালয়েশিয়াতে সেকেন্ড হোম, আমেরিকায় আহ, নিজেদের ভাগ্য উন্নয়ন করে। সাধারণ মানুষের কোনো ভাগ্যের কোনো পরিবর্তন এই দেশে হয়নি, এই দেশে আপা সুশাসন ফেরেনি। জি। আপা যারা লোকালয়ে ছোটখাটো ব্যবসা করে, মানে রাস্তার পাশে বা দুপাশে হুম। যারা ব্যবসা করে, তারা বুঝতে পারে প্রতিদিন একটা দোকানে কতজন ভিখারি আসে সাহায্য চাওয়ার জন্য। আমি একজন ব্যবসায়ী, আমি দেখি আমার দোকানে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কতজন ভিখারি আসে।
তাহলে 54 বছরে আমাদের গরিব দুঃখী অসহায় মানুষের কি পরিবর্তন হলো? অথচ এই 54 বছর যারা ক্ষমতায় এসেছিল, যারা রাজনীতি করেছিল, যারা সংসদে গিয়েছিল, তাদের দেশে বিদেশে বিলিয়ন বিলিয়ন টাকার মালিক তারা হয়েছে। ওই যে আমি একটু পূর্বে একটা কথা আপনাকে বললাম যে জুলাই আন্দোলনের পরে অনেক সমন্বয়কদের দেখেছি, তাদের কাছে রিক্সা ভাড়া ছিল না, কিন্তু 1 বছরের মাথায় তারা এখন প্যারাডু গাড়ি নিয়ে চলে। এখন এইখানে একটা কথা হচ্ছে, আপনি একটা পার্লামেন্ট মেম্বার, এখানে ওই অর্থ কালো টাকার ব্যবহার করে যখন একজন মানুষ পার্লামেন্ট মেম্বার হবে, একজন পার্লামেন্ট যেমন অন্যান্য রাজনৈতিক দলের আহ, নির্বাচনে নমিনেশন কিনতে 100 কোটি টাকারও বাণিজ্য হয়েছে। 100 কোটি টাকা, 100 কোটি টাকা দিয়ে নমিনেশন নিয়ে যখন সে আরো 300 কোটি টাকা খরচ করে পার্লামেন্ট মেম্বার হবে, সে 5 বছরে 500 কোটি 1000 কোটি টাকা উম, দুর্নীতি করবে। এটা খুব সিম্পল, এটা খুব স্বাভাবিক। আপনি যখন 1000 কোটি টাকা একটা সংসদীয় আসনে, আমি এমনও শুনেছি বগুড়ার একটা আসন থেকে আমার সাথে একজন কথা হয়েছে, নর্মাল একটা উপজেলা চেয়ারম্যান হতে সেখানে 3 কোটি টাকা খরচ করা লাগে। একটা উপজেলা চেয়ারম্যান যদি হতে যদি 3 কোটি টাকা খরচ করা লাগে, সেখানে সে 5 বছর চেয়ারম্যানে 5 কোটি টাকা উপার্জন করবে, কারণ এটা তো লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে একটা ব্যবসা, পুঁজিহীন ব্যবসা বলা যায়, পুঁজিহীন একটা ব্যবসায় পরিণত হয়েছে। যেখানে ওই একবার যদি অন্য দলের থেকে নমিনেশন নিয়ে পার্লামেন্ট মেম্বার, উপজেলা চেয়ারম্যান বা পৌরসভা চেয়ারম্যান বা এরকম কিছু হতে পারে, তার পরবর্তী 8-10 প্রজন্মের আর অর্থনৈতিক টেনশন থাকবে না। মোটামুটি সেটা কাভার হয়ে যাবে 5 বছরে। তো এই ধারাবাহিকতা চলতে থাকলে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন কিভাবে হবে? এটা আমার প্রশ্ন, কিভাবে হবে? সম্ভব আদৌ? যখন একজন ক্যান্ডিডেট একটা সংসদীয় আসনে নির্বাচন করতে গিয়ে 100 কোটি 200 কোটি টাকা খরচ করে, কিভাবে সম্ভব? এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এই দেশের মানুষকে প্রথমে সচেতন করতে হবে। সচেতন করতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে আর ভুল করেন না। আর ভুল করলে আপনাদের নিজেদের দায়িত্ব আপনাদের নিজেদেরকে নিতে হবে। কেউ এই আপনাদের দায়িত্ব নিবে না। 54 বছরে তো অনেক দেখলেন, এবার আমাদেরকে একটা সুযোগ দেন। আমাদের বুঝাইতে, আমাদের মানুষের ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে, বুঝাইতে হবে। বোঝানো আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করব, যদি না হয় উম, আরো 5 বছর, আরো 5 বছর। তবে এই 5 বছর আর এই রাষ্ট্রটাই থাকে কিনা সন্দেহ আছে। এই রাষ্ট্র ততদিনে সার্বভৌমত্ব, স্বাধীনতা তো অলরেডি বলতে গেলে শেষ। অলরেডি চিটাগং বন্দর, এরপরে উম বিদেশিদের হাতে বিমানবন্দর চলে যাবে। অলরেডি তো চিটাগাং সেন্ট মার্টিন আছে কিনা বাংলাদেশের সাথে, এটা নিয়ে এখন একটা সন্দেহ রয়ে গেছে। অলরেডি এটা আমাদের হাতছাড়া হয়ে গেছে কিনা আমরা কেউ কিচ্ছু জানি না। কারণ সো এই দেশের মানুষ যদি আবার ভুল করে, তাদের দায়িত্ব তারা নিবে। আমরা যারা খাজা ফরিদপুরের মুরিদ, আমাদের কোনো ভয় নেই। খাজা ফরিদপুরিতে বলেই গেছেন, 100 হাত পানি উঠলে সে হাঁসের কি ভয়, আমরা তো হাঁস, রাইট? আমরা পৃথিবীর যেখানেই থাকবো না কেন, আমাদের কোনো ভয় নেই। তো ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপা, আপনি একজন নারী প্রার্থী, আর বাংলাদেশে 50% প্লাস নারী ভোটার রয়েছে। হুম, নারীদেরকে নিয়ে আপনার কোনো পরিকল্পনা রয়েছে কিনা? সংক্ষিপ্ত অবশ্যই আকারে আছে, বলবেন। অবশ্যই আছে। যেমন আমাদের নারীদেরকে আমি বলবো যে আপা, খালি, আমি আপনাকে হ্যাঁ আরেকটু বলেন। শেয়ার করি। ওই যে একটি হুম, রাজনৈতিক দল বলেছে তারা যদি ক্ষমতায় আসে, নারীদের কর্মঘন্টা 8 ঘন্টা থেকে 5 ঘন্টা করা হবে। এখন আপনি কি এর চেয়ে কমাবেন আরো, না বাড়াবেন? আপনি এই ব্যাপারে কোনো পরিকল্পনা রয়েছে কিনা? 8 ঘন্টার জব 5 ঘন্টা করেছে তারা। আবার অপরদিকে আর একটা দল, তারা বলেছে যে এই 5 ঘন্টা থেকে 8 ঘন্টা থেকে 5 ঘন্টা করার, এটার তাদের পরিকল্পনা হলো যে নারীদেরকে যেন জব না দেওয়া হয় বা না দেয় সে ব্যাপারে উৎসাহিত করছে সুকৌশলে। নারীদেরকে দাবিয়ে রাখার একটি কৌশল তারা নিয়েছে। এটা অপোজিট আরেকটি দল বলেছে। আপনি দুইটা শুনেছেন হয়তো। হ্যাঁ শুনেছি। জি আপা। এগুলো তো হচ্ছে, এটাকে কি বলে, যেটা এদের মানসিকতা, এদের যে চিন্তা ভাবনা, এদের যে ধারণা নারীদেরকে নিয়ে, এরা তো নারীদেরকে মনে করে একটা ভোগের বস্তু। নারীদেরকে এই মানসিকতা আইয়ামে জাহেলিয়াতের যুগে ছিল।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নারীদেরকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। এবং নারীদের ব্যাপারে আমি যে বলবো যে পৃথিবীতে বিশ্বে নারীরা এখন রাফায়েল বিমান চালায়। মানে আমাদের দেশের নারীদেরকে ঘরের মধ্যে বন্দি করার জন্য মানে জাস্ট মানে এদের কথাবার্তাকে আমি কোনো গুরুত্বই দিই না। আমার কাছে মনে হয় এই রাজনৈতিক দলটা, সবচেয়ে বড় কথা হচ্ছে যে দলটা নিজের দেশের জন্মের অস্বীকারী, এদেরকে এই দেশে রাজনীতি করার অধিকার থাকার কথা না। তা আমাদের দুর্ভাগ্য, আমাদের জাতির দুর্ভাগ্য যে তারা এই দেশে রাজনীতি করে ক্ষমতাও ভোগ করেছে, ইতিপূর্বে বিভিন্নভাবে ক্ষমতার অংশীদার হয়েছে। এটা আমাদের দুর্ভাগ্য। আপা, তাদেরকে তো রাজনীতি করার পারমিশন একটি দল দিয়েছিল তাদের স্বার্থের জন্য, কিন্তু যারা দিয়েছিল আজকে তাদের গাড়ির উপরে চেপে বসেছে। এটা তো স্বাভাবিক। কারণ হচ্ছে এটা তো হচ্ছে আপনি যাকে পথ দেখাবেন সে আপনার ঘাড় মটকে সে তার সর্বোচ্চ আসনে যায়। এটা ন্যাচারাল, এটা হওয়ারই কথা ছিল। যে আপা, সংক্ষিপ্ত আকার আপনি আমার প্রশ্নের অ্যান্সারটি এখনো আমি বুঝতে পারিনি ক্লিয়ার। নারীদেরকে জি নিয়ে, বলেন। যেহেতু 50+ নারী রয়েছে বাংলাদেশে ভোটার, নারীদেরকে নিয়ে আপনার কোনো পরিকল্পনা রয়েছে কিনা? অবশ্যই না, নারীরা যেভাবে বাংলাদেশে বিগত দিনে নারীদের আহ যে অধিকার, তারপর নারীরা যেভাবে নারী আপনার একটা ইয়ে আছে যে পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকার, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সে আপনি নারীদেরকে ঘরবন্দি করলে তো আপনি এটা মাছ জেনারেশন 50%, অলমোস্ট 50% নারী, তাদেরকে আপনি ঘরবন্দি করে তো একটা রাষ্ট্রের কে আপনি আধুনিক রাষ্ট্র বানাতে পারবেন না। সম্ভব না এটা। নারীদেরকে বলবো যে আপনারা বর্তমান সময়ে নারীরা যেভাবে নিজেদেরকে উপস্থাপন করছে, এটা এটা কোনোভাবেই কাম্য না আপনাদেরকে। হ্যাঁ, প্রতিটা মানুষের রুচির বিষয় আছে, প্রতিটা মানুষের চয়েস আছে। একজন মেয়ে সে তার চয়েস অনুযায়ী, কিন্তু আমাদের যেহেতু আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ, আমাদের কালচারের সাথে যায়, আমাদের শালীনতার সামঞ্জস্য রেখে যেভাবে যেভাবে আমাদের একটা গণতান্ত্রিক আধুনিক উন্নত রাষ্ট্রকে তৈরি করার জন্য নারীদেরকে যেভাবে কাজে লাগানো দরকার, সেভাবেই আমাদেরকে ইয়ে করতে হবে। এখানে এই মৌলবাদী ধ্যান, আমরা তো আফগানিস্তান বা আমাদের বাংলাদেশের কজন মানুষ আছে যারা আফগানিস্তানে জীবনযাপন করবে? এই যে যে সমস্ত মোল্লা মৌলবীরা বলে নারীদের ইসলামের দোহাই দিয়ে, ইসলাম কি বলছে নারীকে ঘরে রাখার জন্য? ইসলাম কি বলছে? তুমি আহ শালীনতার মাধ্যমে তুমি বিশ্ব ঘুরে বেড়াও, তুমি আহ আধুনিক জীবনযাপন, আধুনিকতা মানে তো অশ্লীলতা নয়। আপনার আধুনিকতা তো অশ্লীলতা নয়। সো আপনার নারীদেরকে ঘরবন্দি করে কখনোই একটা রাষ্ট্রকে আপনি ডেভেলপ করতে পারবেন না, সম্ভব না এটা। এদের যে পরিকল্পনা, আমি আসলে আমার সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এই দলটার নামেও উচ্চারণ করতে চাই না। যে আমার কথা হচ্ছে যে রাজনৈতিক দলটি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যাদের ভূমিকা কলঙ্কিত, আমি তাদের ব্যাপারে কথা বলতেই আমি আগ্রহী নই। জি। আমি তাদের রাজনৈতিক দর্শন তো নাই। যে এই দলটা যেই দেশেই ছিল, যখন যখন 1947 সালে দেশ ভাগ হয় তখন তারা সেই দেশ ভাগের বিরোধিতা করছে। প্রতিটা পদক্ষেপে এদের নষ্ট রাজনীতি, ভ্রষ্ট রাজনীতি করে আসছে। এই দলটা বাংলাদেশের জন্য একটা অভিশপ্ত রাজনৈতিক দল। এছাড়া জি এই দল সম্পর্কে আমার বলার মতো আর কিছু নেই। জি আপা, শেষ কোশ্চেন। জি আমাদের বলেন। লাইভ 1 ঘন্টা 9 মিনিট হয়ে গিয়েছে অলরেডি। ঠিক। শেষ একটি কোশ্চেন থাকবে, আপনার আসনে জনগণের প্রতি আপনার কি প্রত্যাশা রয়েছে? জনগণের প্রতি আমার প্রত্যাশা একটাই, যে আমি আমার 113 পটুয়াখালী 4 আসনের সর্বস্তরের সাধারণ মানুষ, আমার মা বোন, ভাই বোন, এবং যারা নতুন প্রজন্ম, আমার ছোট আমার অনুজ যারা আছে, তাদেরকে একটাই বলবো: উগ্রতা, অশ্লীলতা, প্রতিহিংসা, এই পথ থেকে সরে এসে সভ্যতার পথে আসুন। আপনারা পরবর্তীতে যে ত্রয়োদশ নির্বাচনে আমি যে যাকে পার্টি থেকে গোলাপ ফুলের মাকড়ায় মাকড়ায় আমি যদি মনোনয়ন পাই, আমি যদি কাজ করার সুযোগ পাই, তাহলে আমার যে পরিকল্পনা, আমার যে ধ্যান ধারণা, আমার যে চিন্তা, আমার যে প্রজ্ঞা, আমার যে মেধা, আমার এই যে দীর্ঘ সাধনা, এটাকে আমি অবশ্যই আমার সংসদীয় নির্বাচনে কাজে লাগাবো।
আমি চেষ্টা করব আমার সংসদীয় আসনকে বাংলাদেশে অন্যতম একটা উন্নত আধুনিক এবং আধুনিক একটা আসন হিসেবে তৈরি করার চেষ্টা করব। এবং আমার কিছু পরিকল্পনা আছে যেটা আমি এখন ডিসক্লোজ করব না। কারণ দেখা যাচ্ছে যে এগুলো ডিসক্লোজ করলে উম, এর প্রতিপক্ষ অনেক এটা নিয়ে আমার বিপক্ষে যারা থাকবে তারা এটাকে তাদের মেনে এই জন্য আমি সব ডিসক্লোজ করব না। আমার খুব সুদূর প্রসারী পরিকল্পনা আছে। এটা আমার অনেক আগে থেকে আমি আমার আসন নিয়ে ভাবি। হয়তো এবার যদি না হয় পরে চেষ্টা করব। তবে এখনই এই 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 নির্বাচনী চেষ্টা করব আমি বিজয়ী হওয়ার। আমার সর্বোচ্চ চেষ্টা করব। আমার সততা, আমার মেধা, আমার আদর্শ, আমার নৈতিকতা, আমার যে আম, আমার ব্যবহার, আমার সবকিছু দিয়ে আমি যে ভোটারদের মন জয় করার চেষ্টা করব। আশা করি আল্লাহ রহমতে আমি পারবো, ইনশাআল্লাহ। আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আছে। ধন্যবাদ আপা আমাকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমেরিকা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন মরিয়ম বেগম তুলি আপু, পটুয়াখালী 4 আসনে জাকের পার্টির মনোনয়ন প্রত্যাশী। আপুকে ধন্যবাদ আমাকে এতটা সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। অনেক লম্বা লাইভ হলো। আমার এখানে অলমোস্ট 2টা বাজে রাত। সো আমি সবার কাছে সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার আসনের সর্বস্তরের সাধারণ মানুষ, আমার মুরব্বী, আমার উম, ছোট যারা আছে সবাইকে বলবো দেশটাকে ভালোবাসুন। বিদেশে 4 বছরে আমি বুঝতে পেরেছি দেশ কতটা আপন। দেশটাকে ভালোবাসুন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দর্শক, যারা আমাদের সাথে লাইভে প্রথম থেকে এই পর্যন্ত সংযুক্ত ছিলেন, যারা অনেক কমেন্ট করেছেন। এমডি আজিজুল শিকদার ভাই, শেষ কমেন্ট আপনার উদ্দেশ্যে, যে খুব সুন্দর আলোচনা করেছেন। সকলকে ধন্যবাদ ধন্যবাদ ভাই। জানাচ্ছি এবং আমাদের লাইভটিকে এখন যারা সংযুক্ত রয়েছেন সকলের কাছে অনুরোধ থাকবে লাইভটিকে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া আসসালাম। বারাকাতুহু। আসসালামু আলাইকুম।